নমস্কার। ইতিহাসে আরও একটি নতুন অংশ, নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আমরা আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা পড়াশোনা করব, জানব ভারতে বিজ্ঞান শিক্ষা চর্চার ইতিহাসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল, তাদের জার্নি কেমন ছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করতে। আমরা পরপর সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে প্রকাশ করব। ছাত্রদের মতো করে যারা ইতিহাস ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে দুদিক থেকে আমরা সমস্ত ইতিহাস বিষয়ক শিক্ষণীয় বিভিন্ন ভিডিও এই চ্যানেলে প্রকাশ হবে। মূল আলোচনা শুরু করা যাক। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ভারতে বিজ্ঞান শিক্ষার বিকাশের কী ভূমিকা ছিল, এদের জার্নি কেমন, সেসব নিয়ে আলোচনা করব। তার আগে একটু পিছিয়ে তাকানো যাক। ইতিহাস যেহেতু পূর্বের আলোচনা থেকেই শুরু হয়, প্রেক্ষাপটটা অনেক বেশি দরকার। কেন এই ধরনের অ্যাসোসিয়েশন বা কেন এই ধরনের বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান তৈরি হলো, একটু যদি পিছিয়ে দেখি তাহলে দেখতে পাবো ভারতের পাশ্চাত্য শিক্ষার বিকাশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা ভূমিকা পালন করেছিলেন তারা হলো মিশনারিরা। মিশনারিদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার দেখা যায়। তারও পরবর্তীকালে বিজ্ঞান শিক্ষার প্রসার লক্ষ্য করা যাচ্ছে। সেই বিজ্ঞান শিক্ষার প্রসারে প্রথমের দিকে ব্রিটিশ সরকার এবং মিশনারিদের ভূমিকা দেখা দিলেও পরবর্তীকালে বিভিন্ন দেশীয় ব্যক্তির উদ্যোগে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং শিক্ষার প্রসার দেখা যায়। সেই শিক্ষা প্রসারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কখনো কোনো ব্যক্তি, কখনো কোনো প্রতিষ্ঠান। এরকমই একটি প্রতিষ্ঠান ছিল যা ঊনবিংশ শতকের শেষার্ধে গড়ে উঠেছিল। প্রতিষ্ঠানের নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। 29 জুলাই 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা হিসাবে যার নাম যুক্ত তিনি হলেন মহেন্দ্রলাল সরকার। কে মহেন্দ্রলাল সরকার? মহেন্দ্রলাল সরকার কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার। তিনি হলেন ভারতের দ্বিতীয় এমডি। প্রথম মেডিকেল কলেজ থেকে পাশ করা দ্বিতীয় এমডি হলেন এই মহেন্দ্রলাল সরকার। 1863 খ্রিস্টাব্দে তিনি এমডি ডিগ্রি লাভ করছেন। তার আগে 1862 খ্রিস্টাব্দে চন্দ্রকুমার দে প্রথম এমডি ধরে নেওয়া হয় এবং তারপর তার এই চিকিৎসা বিজ্ঞানের প্র্যাকটিস বিভিন্ন সময় শুরু হয়। প্রথমের দিকে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে হোমিওপ্যাথি চিকিৎসাতে নিজেকে নিযুক্ত করেন এই মহেন্দ্রলাল সরকার। কিন্তু তিনি বুঝতে পারেন এই চিকিৎসা বিজ্ঞানের সাথে থাকতে থাকতে ভারতীয়দের বিজ্ঞান চেতনার বিশেষ অভাব আছে। 1869 খ্রিস্টাব্দে তিনি ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন 2 আগস্ট 1869 এডিশনে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই এডিশনের ছবি, সেখানেই জাতীয় বিজ্ঞান সমিতি গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি একই সঙ্গে উল্লেখ করেন এই প্রতিষ্ঠান পরিচালিত হবে ছাত্রদের দ্বারা। ভারতীয়দের শিক্ষা, বিজ্ঞান শিক্ষাদান এবং গবেষণা, এই ছিল তার প্রধান উদ্দেশ্য। তার পরের বছর অর্থাৎ 1870 খ্রিস্টাব্দে তিনি একটি প্রসপেক্টাস বা অনুষ্ঠানপত্র প্রকাশ করেন যা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হয়। তৎকালীন সময় বিখ্যাত একটা নিউজ পেপার ছিল হিন্দু প্যাট্রিয়ট এবং সাধারণ মানুষের কাছে তিনি অর্থ সাহায্যের দাবি জানান। এইভাবে যখন তিনি সাধারণ মানুষের কাছে এই অ্যাপেল করেন, বিভিন্ন অর্থ সাহায্য আসতে থাকে। কুচবিহারের মহারাজা থেকে শুরু করে উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখার্জি তিনি অর্থ সাহায্য দেন। কলকাতাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ডোনার অফ দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউশন। এছাড়াও সতীশচন্দ্র ঠাকুর, কমল কৃষ্ণ দেব অর্থ সাহায্য করেন। তথ্য প্রমাণাদির সাহায্যে জানা যায় যে বিজয়নগরমের মহারাজা তিনিও অর্থ সাহায্য করেন। এই সব থেকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সব থেকে পুরনো বিল্ডিংটার নাম দেওয়া হয়েছিল বিজয়নগরম ল্যাবরেটরি। কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট কলকাতা এখনো আছে। কালীকৃষ্ণ টেগরও তিনি অর্থ সাহায্য করেন এই প্রতিষ্ঠানের জন্য। প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই। এবং কোথায় প্রতিষ্ঠা হচ্ছে? 210 বউবাজার স্ট্রিটে এটি প্রতিষ্ঠা হয়। তার আগে বলে রাখি, তিনি এই প্রতিষ্ঠার সময়কালে যাদের অর্থ সাহায্য পেয়েছিলেন তাদের মধ্যে এই ব্যক্তিদের যেমন নাম আছে, ঠিক তেমনই বিজ্ঞান বিষয়ক বিভিন্ন চিন্তা ভাবনা এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ভাবনা চিন্তাকে তার আরও সহযোগিতা করেন আর একজন ব্যক্তি, তিনি হলেন ফাদার ইউজেন লাফো। তিনি হচ্ছেন তৎকালীন সময় সেন্ট জেভিয়ার্স কলেজের রেক্টর ছিলেন। তিনি এই মহেন্দ্রলাল সরকারকে বিভিন্নভাবে অর্থ সাহায্য যেমন করছেন,
বিভিন্ন উপদেশ দিয়েও সাহায্য করেন। তার সহযোগিতায় বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে এই বউবাজার স্ট্রিটের অ্যাসোসিয়েশনের প্রধান যেই প্রতিষ্ঠান সেখানে আনা হয়। এই সমস্ত ব্যক্তিবর্গ অর্থ সাহায্য করলেও 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকাতেও তার এই একটি বিশেষ আর্টিকেল লেখা হয়, যেখানে এই ধরনের প্রতিষ্ঠার দাবি রাখা হয় এবং অর্থ সাহায্যের জন্য অ্যাপিল করা হয়। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সেই সময়কার যুগপুরুষ ঠাকুর শ্রী পরমহংসদেব রামকৃষ্ণের গৃহ চিকিৎসক ছিলেন এই মহেন্দ্রলাল সরকার। তাদের দুজনকেই তারা চিকিৎসা করেছিলেন। এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল? প্রথম উদ্দেশ্য বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা, অর্থাৎ স্বদেশী চিন্তা ভাবনাকে লালন পালন করা, বিজ্ঞান চিন্তা এবং চেতনা এবং তার গবেষণার মধ্য দিয়ে। 2, পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে দেশজ বিজ্ঞানের সমতা বজায় রেখে গবেষণা করা। 3 নম্বর, বিজ্ঞানের বিভিন্ন মৌলিক শাখায় বিভিন্ন মৌলিক ক্ষেত্রে গবেষণা করা। নেক্সট, গবেষণার মান উন্নয়ন এবং নতুন নতুন থিওরি বা তত্ত্ব প্রকাশ করা। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ছিল ভারতের প্রথম মৌলিক গবেষণাগার, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা এবং আলোচনামূলক একটি প্রতিষ্ঠান যা বিজ্ঞান চর্চা প্রসারের লক্ষ্যে গড়ে ওঠে। পরিচালনা সমিতির দিকে যদি লক্ষ্য দিয়ে, পরিচালনা সমিতিতে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজেন্দ্রলাল মিত্র, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্যক্তি প্রথম ট্রাস্টি বোর্ডে যারা ছিলেন। এই ইনস্টিটিউশনের প্রথম ডিরেক্টর হলেন স্যার রিচার্ড টেম্পল। প্রথম ডিরেক্টর 1876 খ্রিস্টাব্দে তিনি নিযুক্ত হন এবং এই সময়কালের ফার্স্ট অনারারি ডিরেক্টর ছিলেন মহেন্দ্রলাল সরকার। তিনি সাম্মানিক বা অনারারি ডিরেক্টর পদে থাকছেন মহেন্দ্রলাল সরকার আজীবন, তার মৃত্যু পর্যন্ত 1904 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এই ইনস্টিটিউশন তার প্রথম ভারতীয় অধিকর্তা পায় 1911 খ্রিস্টাব্দে, মতান্তরে 1912 খ্রিস্টাব্দে। রাজা প্যারীমোহন মুখার্জি হলেন এই ইনস্টিটিউশনের প্রথম ভারতীয় নিযুক্ত অধিকর্তা। তিনি প্রেসিডেন্ট পদে নিয়োগ হয়েছিলেন 1912 খ্রিস্টাব্দে, মতান্তরে 11 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে আশুতোষ মুখার্জি, নীলরতন সরকার, ইউএন ব্রহ্মচারী, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, এসএন বোস, অমৃতলাল সরকার, মহেন্দ্রলাল সরকারের ছেলে প্রমুখ ব্যক্তিত্ব, প্রমুখ বিজ্ঞান সাধক এই প্রতিষ্ঠানে যুক্ত হন। কন্ট্রিবিউশন বা অবদান কী ছিল বিজ্ঞান সাধনায়? প্রথম অবদান হলো এই প্রতিষ্ঠান শুরুর সময় থেকে আজ পর্যন্ত নিজেদের নিরন্তর গবেষণাতে নিজেদের যুক্ত রেখেছে। আরেকটি পয়েন্ট যদি বলি সেটা হলো নতুন নতুন ফিল্ডে গবেষণা। একটি সময় দেখা যায় যে এই প্রতিষ্ঠান তার গবেষণাধর্মী কাজ থেকে নিজেদের একটু বিরত রেখেছে। বিভিন্ন ব্যক্তির এই প্রতিষ্ঠান ছেড়ে চলে আসা এবং 1904 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকারের মৃত্যু এবং সেই সময়কালে জগদীশ চন্দ্র বসুর প্রেসিডেন্সি কলেজে যোগদান, আশুতোষ মুখোপাধ্যায়ের অন্য ইনস্টিটিউশনে যোগদান, গবেষণাধর্মী কাজ হঠাৎ থমকে যায়। 1907 খ্রিস্টাব্দে আবার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। 1907 খ্রিস্টাব্দে যোগ দিচ্ছেন সিভি রামন। সিভি রামন হঠাৎ করে কোনো পরীক্ষা মারফত পরীক্ষা দিয়ে সেই ইনস্টিটিউশনে যোগ দিচ্ছিলেন এমন হয়নি। তিনি ইন্ডিয়ান ফিনান্সিয়াল সার্ভিসের এক্সামে প্রথম র্যাঙ্ক বা প্রথম স্থান অধিকার করেন এবং চাকরি সূত্রে তিনি কলকাতাতে আসেন, যোগ দেন, সেখানে আসছেন এবং অতি অল্প বয়স থেকে নিরন্তর বিজ্ঞান সাধনার সঙ্গে সংযোগ এবং বিজ্ঞানের বিভিন্ন ফিল্ডের সাথে তার নতুন নতুন গবেষণা নিজেকে যুক্ত রাখা বাধ্য করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সাথে নিজেকে যুক্ত হতে। আস্তে আস্তে একটি অন্য অধ্যায় শুরু হয়। বিভিন্ন ফিল্ডে তিনি তার গবেষণা জারি রাখেন। প্রথমের দিকে তিনি অ্যাকস্টিক, ভারতের একটি ক্লাসিক্যাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেই গবেষণাতে যুক্ত রেখেছিলেন। পরবর্তীকালে তিনি এই অংশ থেকে বেরিয়ে অন্য গবেষণার সাথে নিজেকে যুক্ত করেন। 1924 খ্রিস্টাব্দে তিনি ফেলো অফ রয়্যাল কলেজ ঘোষিত হন। একটি শোনা যায় যে তিনি জিডি বিড়লাকে চিঠি মারফত অর্থ সাহায্য জানিয়েছিলেন এই স্পেকট্রোগ্রাফ যন্ত্র কেনার জন্য। তার গবেষণার জন্য তিনি ন্যাচারাল সোর্স হিসাবে লাইটের উপরই ভরসা করতেন, কিন্তু স্পেকট্রোগ্রাফ যন্ত্রটি তার প্রয়োজন ছিল। এই স্পেকট্রোগ্রাফ যন্ত্র কেনার জন্য তিনি জিডি বিড়লাকে অর্থ সাহায্য জানান এবং তিনি প্রমিস করেন 1 বছরের মধ্যে তার এই কাজ নোবেল প্রাইজ পাওয়ার দাবিদার। এবং 1927 খ্রিস্টাব্দে তিনি অর্থ সাহায্য নেন। 28 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি 1928 বিশ্ববাসীর সামনে তার এই রামান এফেক্ট বা রামান ক্রিয়া ঘোষিত হয়
ইতিহাসে একটি অন্য মাত্রা পায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। অন্য মাত্রা সংযোজন করেন সিভি রমন। প্রথম ভারতীয় হিসাবে তিনি বিজ্ঞানে নোবেল পান 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে তিনি যখন নোবেল পুরস্কার পাচ্ছেন, তিনি তার নিজের বিবৃতিতে উল্লেখ করেছেন, যখন তিনি সামনে নোবেল প্রাইজ নিচ্ছেন তিনি যতটা আনন্দিত হচ্ছেন, উল্টো দিকে ঘুরে তিনি যখন নিজের আসনে বসতে যাচ্ছেন তার মাথার ওপরে যে ফ্ল্যাগ, যে পতাকা, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের ইউনিয়ন জ্যাক ঝোলানো, অর্থাৎ ভারতবর্ষের নিজের একটি পতাকাও নেই। এই আক্ষেপ তাকে সারা জীবন বইতে হয়েছে, তিনি তার নিজের বিবরণে উল্লেখ করেছেন। অর্থাৎ ভারতবর্ষে এই বিজ্ঞান সাধনা নিজেদের যুক্ত করলেও কোথাও কোথাও একটি মনের মধ্যে ছিল যে এই ব্রিটিশ সরকারকে, তাদের বিজ্ঞান চেতনাকে চ্যালেঞ্জ করা, ভারতীয়দের নিজেদের প্রযুক্তি, তাদের সাধনা, তাদের প্রচেষ্টা, তাদের নিরন্তর তত্ত্ব গবেষণার মারফত। 1926 খ্রিস্টাব্দে আরেকটি কন্ট্রিবিউশন হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এটি গবেষণাধর্মী জার্নাল। আজও এই প্রতিষ্ঠান থেকে প্রকাশ হয়, নতুন নতুন গবেষণা এর মারফত বিশ্ববাসীর সামনে উপস্থাপিত হয়। স্বাধীনতার পরবর্তীকালে মেঘনাথ সাহার সাহায্যে, তার উদ্যোগে এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের বিভিন্ন সহযোগিতায় এই প্রতিষ্ঠানের একটি শাখা, এই প্রতিষ্ঠানের নতুন অংশ যাদবপুরে স্থানান্তরিত হয়। বর্তমানে এই অংশটি এখন এখানেই অবস্থিত, যদিও কিছু বছর আগে আরেকটি ক্যাম্পাসে আরেকটি অংশ বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শিলান্যাস হয়েছে, সেটি কিছু বছর বাদ উদ্বোধন হবে। সিভি রমনের চলে যাওয়ার পর কে.এস. কৃষ্ণন, এস.কে. মিত্র তাদের বিভিন্ন ফিল্ডে গবেষণা চালিয়ে যান। মডার্ন ম্যাগনেটিজম, পি.সি. গুহর মলিকিউলার ম্যাগনেটিজম, এস.আর. পালিতের পলিমার, সাধন বসুর কোয়ান্টাম কেমিস্ট্রি এবং কে.এস. কৃষ্ণনের পরবর্তীকালে স্ট্রাকচারাল ফিজিক্স, এছাড়াও অপটিক্স, এক্স-রে, অন্যান্য ফিল্ডে এই গবেষণা আইএসিএসকে বিজ্ঞান সাধনাতে অনেক বেশি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাহায্য করে। সবশেষে বলা যায়, ভারতবর্ষের বিজ্ঞান সাধনায়, বাঙালির বিজ্ঞান সাধনার ইতিহাসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স একটি অন্য অধ্যায় রচনা করেছিল। আর এই রচনার এই প্রেক্ষাপট তৈরির যুগপুরুষ হলেন মহেন্দ্রলাল সরকার। তিনি এই প্রেক্ষাপট রচনা করেছিলেন। তিনি চেয়েছিলেন ভারতবাসী, পক্ষে বাঙালি, একটি প্রতিষ্ঠানে থেকে বিজ্ঞান সাধনায় যুক্ত থাকবে। নিরন্তর গবেষণা যেমন আইএসিএসের গবেষণার কালচারকে এনরিচ করেছিল, ঠিক তেমনই বাঙালির, ভারতবাসীর বিজ্ঞান সাধনাতে বিজ্ঞান চেতনাকে একটা মানসিক দৃঢ়তা দিয়েছিল। ব্রিটিশ সরকারকে এই ধরনের বিজ্ঞান সাধনা দিয়েও যে চ্যালেঞ্জ করা যায়, এই দেশীয় উদ্যোগ ছিল তার অন্যতম প্রমাণ, এবং এই ব্যক্তিবর্গ ছিল তার এই উদ্যোগের অন্যতম কাণ্ডারী। বিজ্ঞান সাধনার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউশন একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, এবং বিজ্ঞান সাধনার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের এই বিপুল অবদানের জন্য তাকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলে অভিহিত করা হয়। আমার বিশ্বাস এই অংশগুলি সকলের কাছে পরিষ্কার হয়েছে, এবং পরবর্তী কোনো ভিডিওতে আমরা আবার এইভাবে হাজির হব কোনো নতুন অংশ নিয়ে। সকলে ভালো থেকো। আশা করি এই বিষয়গুলি পরিষ্কার হয়েছে। নমস্কার।